মিডিয়া সেন্টার। আমরা দেশের ভেতরে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান কি করে আমাদের ওই বাইরের থেকে করা যায়, যেখানে আগেই বলেছিলাম যে সাউন্ড অ্যাবজর্ব করতো চটের ছালা, সেইখানে বসে আমরা যেসব উন্নত মানের প্রোগ্রাম করেছিলাম তা এখনও কিন্তু কেউ দেখতে পাবেন, বুঝতেই পারবেন না কত কমে কত ভালো জিনিস তৈরি করা যায়। তো এই তো এগুলো করার পর তারপরে আমরা বললাম যে কী করে আমরা জায়গা পেলাম। প্রত্যেকটা উপজেলাতে আমাদের জায়গা হলো। এখন কথা হলো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতেও আমাদের যেতে হলো। আমি আগেই বলেছি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হবার পরেও অনেকের একটা ধারণা ছিল যে উন্মুক্ততা এই নামটা কেন। তো বারবার বলেছি যে স্থানের দিক দিয়ে উন্মুক্ততা, বয়সের দিক দিয়ে উন্মুক্ততা, এটা বিষয়ের দিক দিয়ে উন্মুক্ততা, তা এরকম নানানভাবে এক্সপ্লেন করেছে। তো একটা ছোটো গল্প বলি। একবার রংপুরে গিয়েছিলাম, তো রংপুরে ডিসি বলল যে আমি একটা মিটিং অ্যারেঞ্জ করতে চাই, আপনি তো সমস্ত এই উপজেলাতে আপনাকে আমরা দিয়েছি 2টো করে রুম, একটা করে রুম, আমার এই লোকগুলোকে একটু থরলি এমবাইব করেন। আগেই বলেছি, তারা নিজেরাই বলেছিল যে আমরা আপনার আনপেড এমপ্লয়, সবাই এক বাক্যে বলেছিল। তো রংপুরে যারা ওই কালেক্টরেটের লোকজন, ওনার প্রশাসনের লোকজন, এমনকি দেখলাম পুলিশের লোকজনও এসছেন। তো একজন ডিএসপি ওখানে আমাকে খুব মন দিয়ে শুনলেন, শুনে বলছে কি, রংপুরে এতক্ষণে বুঝলাম যে উন্মুক্ত কী জিনিস। আমি খালি ভাবতাম যে এত তালা বন্ধ করে দিয়ে একটা ইউনিভার্সিটি চালায়, তাই কত রকম গণ্ডগোল হয়, আর এই ইউনিভার্সিটি একেবারে খোলা রেখে দিয়ে চলবে, এটা কীরকম কথা। আজকে এই যে কোন অর্থে খোলা, আজকে খুব ভালো করে বুঝলাম যে কেউ একবার শুরু করে অনেক পরে আবার শুরু করতে পারে। একবার কিছুটা বাকি থাকলে আবার সেই কোর্স অনেক দিন পরে বাকি থাকতে পারে। কোনো একটা বিষয়ে জ্ঞান দান করার জন্যে সে নন ফর্মাল কোর্সের জন্য আবেদন করতে পারে। নানান রকম তার মানসিক নানান রকম পরিবর্তনের জন্যে, উন্নতির জন্যে এবং হালের জ্ঞান গম্যের জন্যে, তার সঙ্গে সঙ্গতি রাখার জন্যে যা যা করার সব এটা করতে পারে। যাই হোক, এইভাবে করে করে করলাম। এখন একটা জায়গায় এসে আমি আগে বলেছি, যেহেতু আমাদের একটা ফরচুনেট ছিলাম যে আমাদের ক্যামেরা সিস্টেম ছিল, তো মোসাদ্দেক ছিল, আরও কয়েকজন তার বাহিনী, আর এদিকে ক্যামেরায় সোহেল, তারপরে এই কালকে আসলো যে শাহাবুদ্দিন একটু পরে জয়েন করেছিল। এরা সবাই মিলে এই আমাদের আগেই বলেছি বাউবি প্রোগ্রামটাও চালু হয়ে গেল। দেশে একটা জমজমাট পরিবেশ। এখন আমার কথা হলো দুটো, ঘরবাড়ি আগেই বলেছি আমি পুরনো জায়গায় শুরু করে দিয়েছি। আমি ঘরবাড়ি বানাবো কখন, এক আমার এই মিডিয়া সেন্টার হবে কখন। তো মিডিয়া সেন্টারে যখন আইডিয়া আসলো, তখন আমার মনে হলো আমি তো কোনোদিন একটা ভালো মিডিয়া সেন্টার
বিটিভিতে আমি প্রোগ্রাম করেছি, কিন্তু কোনোদিন তো আমি একটা ভালো মিডিয়া সেন্টার এর যন্ত্রপাতিগুলো আমি দেখি নাই। রেকর্ডিং করে ঠিকই, কত ফাস্ট রেকর্ডিং করে, তার রেজলিউশন কীরকম সেটা ভালো, তারপরে কিন্তু আরও তো অনেক কোয়ালিটিস আছে। তো এই যন্ত্রপাতিগুলো সম্পর্কে আমাকে একটু জানতে হবে। তো আল্লাহর কি অশেষ যে মানে না চাইতে পানি না চাইতে মেঘ না চাইতেই জল, সেরকম আল্লাহ সঙ্গে সঙ্গে একটা সুযোগ করে দিলেন। কমনওয়েলথ অফ লার্নিং যখন শুনলো যে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং উপাচার্য নিয়োগপ্রাপ্ত হয়েছি, তখন তারা আমাকে ডাকলো। ওখানে ছিল রাম রেড্ডি একজন, যিনি ইন্ডিয়াতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি কমনওয়েলথ অফ লার্নিং, এটা ভ্যাঙ্কুভার কানাডায়, ওয়ান্ডারফুল সিটি, এখানে মাল্টি এথনিক সিটি, চাইনিজ, জাপানিজ, মধ্যপ্রাচ্য, এই উপমহাদেশের লোক, সমস্ত দেশের একটা মেল্টিং পট এই সেই জায়গায় তারা এই সমস্ত পৃথিবীতে যে ডিস্টেন্স এডুকেশন হয় সেগুলো রিভিউ করার জন্যে একটা সিস্টেম চালু করেছে। তো তার চিফ ছিলেন মারাজ, MARAJ। তো মারাজ যখন আমাকে বলল যে তোমার উচিত কিন্তু একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখো, আমি মিডিয়ার কথা বললাম, বললো তুমি ইন্ডিয়া থেকে শুরু করো, তুমি পাকিস্তানে যাও, তুমি ইংল্যান্ডে যাও, তারপরে তুমি আমাদের কাছে আসো, আমাদের কাছে আসলে এখানে কয়েকটা জায়গায় আমরা তোমাকে নিয়ে যাব যেখানে আমাদের ভালো ডিস্টেন্স এডুকেশন ইউনিট আছে। তো আমি গেলাম, গিয়ে প্রথমে ইন্ডিয়াতে গেলাম, কিন্তু যাওয়ার আগে আমার মনে হলো যে এই যে প্রোগ্রাম, এই যে আমাদের প্রোগ্রাম আমি করব, সেই প্রোগ্রামে তো একটা থাকবে, আমার ইউনিভার্সিটির তো একটা লোগো থাকতে হবে। তারপরে আমাদের এই যে বিটিভি যখনই শুরু হয়, লোকজন বুঝতে পারে যে এখন বিটিভি হচ্ছে। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান যখন হবে তখন তার সিগনেচার টিউন আছে একটা, সেই সিগনেচার টিউনটা কী হবে, এই সিগনেচার টিউনটা এবং এই বিশ্ববিদ্যালয়ের যে লোগো, এই দুটো জিনিস নিয়ে আমি বললাম ঠিক আছে আমি আসছি। আসার আগে এই দুটো জিনিস নিয়ে আমি খুব মাথা ঘামালাম। এর মধ্যে অ্যাথাবাস্কা ইউনিভার্সিটি কানাডা, ওখানে আমি গেছি। পরবর্তীতে ওরা আমাদেরকে একটা টিম হিসেবে দাওয়াত করেছিল। তো অ্যাথাবাস্কা ইউনিভার্সিটির যে সিলটা দেখে মনে হলো যে এখান থেকে একটা আইডিয়া নেওয়া যেতে পারে। আইডিয়াটা আসলে কি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, বা উ বি, তো বা উ বি এক জায়গায় করলে বা উ বি হবে, কিন্তু আমি তো চাই বি ও ইউ ওর মধ্যে অ্যাকোমোডেটেড হবে। এটা কি করে হবে? আমি দিলাম কায়েম চৌধুরীর কাছে, বললো খুব ডিফিকাল্ট কাজের জন্য আমাকে বলতেছেন, এ খুব কঠিন কাজ, ইংরেজি বাংলা মিশিয়ে এটা করা। বললাম যদি আপনি না করেন তো আমাকে করতে হবে। আমি দিবারাত্র পরিবর্তন করছি, এমন সময় হঠাৎ করে আল্লাহ তাআলা আমাকে, তখন একজন ইএনটি স্পেশালিস্ট ছিলেন, তো তার ছেলে এজাহাদ আহমেদ ইজু ঘুরে ফিরে বেড়াচ্ছে,
ইলেকট্রনিক্সে বেশ দখল আছে। তো একদিন আমার ইউনিভার্সিটিতে আছে, তার মানে দেখো আমার কিছু আইডিয়া আছে, দেখো তো এইটা করা যাবে কি না। তখন মল্লিক বলে আমাদের এখানে একটা ছেলে ছিল, সে কিছুদিন আগে রিটায়ার করছে, তাকে বললাম তুমি এর সঙ্গে কাজ করো। সুন্দরভাবে কিন্তু সিগনেচার এই লোগোটা তৈরি হয়ে গেল, বা ও বি এবং বি ও ইউ। এটা আপনারা এটা এই যে দেখছেন এখানে ইয়েতে কাগজে দেখেন, বা ও বি বি ও ইউ, এটার মধ্যে খুঁজে পাওয়া ডিফিকাল্ট না। এবং এটা হচ্ছে চতুর্দিক খোলা, ডানে বাঁয়ে ওপরে, শুধু মাটির উপর দাঁড়িয়ে আছেন সেটা খোলা হতে পারে না। সুতরাং এটা উন্মুক্ত অন্য দিক দিয়ে। এবং যেসব ক্যান এই ব্যবহার করা হয় ইলেকট্রনিক্সে, এগুলো দেখতে তাদেরই একটার মতন। তো সেই দিক দিয়ে এটা করলাম, এর একটা অ্যানিমেশন এফেক্টও করা হলো। যে কিন্তু সিগনেচার টিউনটা কোথায় করাবো? তখন আমার মনে হলো সিগনেচার টিউনের জন্য সবচেয়ে ভালো হবে কাজী। আচ্ছা, তুমি এখন না, এটা কনসেন্ট্রেশন তোমারও নষ্ট করছো, আমারও নষ্ট করছো। এটা নিয়ম হলো ইয়ে শেষে একটা সিগনেচার টিউন থেকে। তখন আমার মনে হলো এই সিগনেচার টিউনের যে ঝংকার আর আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সৃষ্টিধর্মী কাজ, এই দুটো জিনিসের মিল আমি পাবো কবি নজরুল ইসলামের থেকে। তখন তার সব বইগুলো পড়া শুরু করলাম। এসে আমার মনে হলো যে আজ সৃষ্টি সুখে উল্লাসে মোর মুখ হাসে, মোর বুক হাসে, মোর টক বগিয়ে, কি যেন, দেখি নিয়ে আসো। তখন আমার মনে হলো নজরুল ইসলামের ওই যে কবিতা, যার টাইটেল হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে, তোর কয়টা লাইন বলছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই যে একটা স্পিরিট, এবং সেই স্পিরিটটা ওপেন ইউনিভার্সিটি, যেখানে সব জায়গাকে এক জায়গায় জড়ো করতে পারছে না শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে, সেখানে তাদেরকে জায়গায় রেখে তাদের একটা নতুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের ভেতরের জিনিসের উন্নয়ন করা, এটা একটা নতুন সৃষ্টি। এই সৃষ্টি সুখের উল্লাস। তখন আমার মনে হলো এইটাই হবে সিগনেচার টিউনের জন্য। আমি কারোর সঙ্গে আলাপ করলাম না। এখন এটা যন্ত্রপাতি কী হবে, বেশি যন্ত্রপাতির দরকার নেই। আমি নুরুল আলম সাহেব, ভদ্রলোক এখন আর নাই, ওই বাইরে ওনাকে ডাকলাম। ওই দিন রোববার ছিল, এই শুক্রবার ছিল। সকাল থেকে উনি ইয়ে করতে শুরু করলেন, সেই শিশুকের উল্লাসে এটা তারের ব্যবহারে উনি এটা করতে শুরু করলেন। করতে করতে একটা সময় মনে হলো হয়েছে। তো আমাকে বলছি কি এখন হয় নাই এখনো? তো জুম্মার নামাজের টাইম হয়ে যাচ্ছে। উনি বললেন আমিও তো নামাজ পড়বো, কয়েক মিনিট বাকি আছে, আপনি যান উঁচু করে আসেন, এখানে পাশে মসজিদ আছে, নামাজ পড়া যাবে। তো 10-12 মিনিট ছিল। আপনি আবার চেষ্টা করেন, ঝংকারটা একটু বাড়িয়ে দেন। তখন ঝংকার যখন আর একটু বাড়িয়ে দিল, তখন মনে হলো দ্যাটস ইট।
তো তখন সেই দ্যাট ওয়াজ এ হিস্টোরিক ডে যখন আমাদের সিগনেচার টিউনটা ক্রিয়েটেড হলো। তারপরে বহুদিন যারা পুরনো দর্শক তারা দেখেছেন এখনও সিগনেচার আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর বুক হাসে মোর টক বুগিয়ে খুন হাসে। এই যে কথাগুলো এই সিগনেচার টিউনের মধ্যে দিয়ে যখনই এটা টিউনটা বাজে সব যারা গৃহিণী আছেন অন্য যারা আছে সবাই সব কাজ ছেড়ে দিয়ে এসে ওইটা শুনতে শুরু করেন। তো আর এইভাবে দুটো তৈরি করলাম, কিন্তু ভাবলাম পরে বলবো। আমার একটা দুঃখের কথা হলো এই, আমি যখন 96 সালের শেষের দিকে আমার টার্ম শেষ হওয়ার পর চলে আসি, তখন যারা এখানে ছিলেন তারা সিগনেচার টিউনটা ঠিক রেখেছেন, কিন্তু তারা আমার লোগোটাকে অ্যাপ্রিসিয়েট করতে না পেরে তারা একটা অন্য ধরনের লোগো রাখিয়েছিলেন। একজনে সে একটা করলেন আর পরের জনে সেটাও করলেন, কিন্তু সেটাও ঠিক যে উদ্দেশ্যে ইংরেজি বাংলার কম্বিনেশন, কেন আমরা ইংরেজিতে করব? আমরা এটা বোঝাবার জন্যে যে আমাদের লোগোতে ইংরেজি আর বাংলা দুটোই অ্যাকোমোডেট করার সামর্থ্য আমাদের আছে। যখন এটা হয়ে গেছিল, আমি কায়েম চৌধুরী প্রখ্যাত শিল্পী তার কাছে আমি দেখালাম, বলে বাহ সুন্দর, কিন্তু এটা টাইতে ফুটবে। আমরা একটু বড় করে দিলে ফুটবে, এই টাই দিলে। তো এই মনোগ্রামটা এখনও পর্যন্ত কিন্তু রিএস্টাবলিশ হয় নাই। আমি পরমভাবে আনন্দিত হব যদি এই যে লোগোটা যার সঙ্গে লোক এত পরিচিত, তারা যদি এই লোগোটাকে আবার ফিরে পায়। তো যাই হোক, আমি লোগো এবং সিগনেচার টিউনটা নিয়ে বেরিয়ে পড়লাম এই কমনওয়েলথ অফ লার্নিংয়ের নিমন্ত্রণে। ইন্ডিয়াতে গেলাম, তো আমাকে জিজ্ঞেস করে তুমি ওপেন ইউনিভার্সিটি কী দেখতে চাও? আমরা কীভাবে জিনিস তৈরি করে ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালস, ওটাতে আমার খুব একটা আপত্তি নেই, ওটা আমি খুব ভালো করে জানি। তারপরে কিভাবে ডেলিভারি হয় ওটাও আমি জানি, মোডাস অপারেন্ডিও জানি। আমি শুধু জানি না তোমাদের রেকর্ডিংয়ে যে টিভিটা ব্যবহার করো সেইটা কী জিনিস, তোমাদের অডিও ভিজুয়াল ইউনিটটা কেমন। তো আমি ওদের সঙ্গে কথা বললাম যে তোমাদের অডিও ভিজুয়াল ইউনিট কেমন, এইটাই আমি কিন্তু জানতে চাই। তো তার আগে বললাম যে আমরা একটা করেছি, ইংরেজি বাংলা মিলিয়ে একটা লোগো তৈরি করেছি, আর এই সিগনেচার টিউনও করেছে। তো এক ভদ্রমহিলা ছিলেন ওই মিডিয়া সেন্টারের দায়িত্বে, তিনি এটা দেখে এত সারপ্রাইজড হয়ে গেলেন, হোয়াট এ কম্বিনেশন, এবং কি সুন্দর মেলোডিক্যাল এত মেলোডিক্যাল জিনিস, এটা থ্যাংক ইউ, এটা অসাধারণ হয়েছে, প্রশংসা করলো। তা আমি বললাম এখন তোমারটা দেখাও। তো সে আমাকে তার কারণ আমাদের তো এখন একটা করতে হবে, আমাদের তো টিভি কিনতে হবে, আমাদের তো ওই অডিও ভিজুয়াল ইউনিট যেটা আছে সেটার বিভিন্ন যন্ত্রপাতি কিনতে হবে। তো এইগুলো রেকর্ডিং ডিভাইসগুলো আমাদের করতে হবে। তো আমাকে একসময় নিয়ে গেল, গিয়ে দেখো বলো যে এইখানে আমরা তুমি এটা কীভাবে করো, কারণ তখন অনেকগুলো পদ্ধতি ছিল। একসময় হাতে করতো অ্যানিমেশন, যারা একেবারে গোড়ার দিকে করেছে তারা জানে কি কষ্ট করে অ্যানিমেশন করতে হতো। তারপরে ম্যাকিনটশ আসলো,
এটা করলো এক সময়। তারপরে বললো কন্ট্রোল পেন্ট বক্সের দিয়ে সাহায্যে আমরা এইটা করে থাকি, কন্ট্রোল পেন্ট বক্স। তো খুব ভালো। তো আমাকে বললো তুমি এখানে সই করো। আমি এখানে সই করলাম, ওখানে উঠে গেল টেলিভিশনের। আমি সই করলাম, টেলিভিশনের পদে উঠে গেল। তা বললাম বেশ ভালো, কিন্তু তাদের সব ব্যবস্থা যে ভালো ছিল তা না। তারপর ওখান থেকে গেলাম ইংল্যান্ডে। ইংল্যান্ডের লোকেরাও আমার লোগো এবং এই সিগনেচার টিউনটা দেখে খুব ইমপ্রেসড হয়ে গেল যে 2 in 1। একটা হলো বিদেশের জন্য তুমি তৈরি করেছো, বাট নট অ্যাট দ্য কস্ট অফ ইউর ওন মাদার টাং, এই বা উ বি। আর এই কনসেপ্ট যেটা আছে যে খোলা রেখেছে সব চারদিকে, তো খুব ভালো। তো ওদের ওখান থেকেও কীভাবে এই ইয়েটা করা যায়, ওদের আরও অনেক উন্নত। মানে ওদের স্টুডিওটা, যেটা আমি বলছিলাম, স্টুডিওটা দেখলাম, ইন্ডিয়ার স্টুডিওটা দেখেছি, ওদেরও স্টুডিওটা দেখলাম। দেখে আমি গেলাম ইয়েতে, কানাডায়, ওদের সঙ্গে আলাপ করলাম। তো ভ্যাঙ্কুভার থেকে একবার আলবার্টায়, সেখানেও আমি করলাম। তো ওদের একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা বয়স্ক লোক রাইট টাইমে রেকর্ডিংটা শুনতে পাচ্ছে না, তারা ওই ক্যাসেটের মাধ্যমে রেকর্ডিংটা করিয়ে রেখে দিত। সকালবেলায় এসে পুরো রেকর্ডিংটা তারা একটা ক্যাসেটে পেয়ে যেত, এবং এইভাবে তারা চালাতো। ওদের ওখানে গেলাম, ওদের লাইব্রেরি কী করে তৈরি হয় সেটা দেখলাম। কিন্তু এরপরে সুকোথায় থামাতেরাত ওপেন ইউনিভার্সিটিতে, সেখানে গেলাম। তো আমি যেখানেই যাচ্ছি, যেটা আমার ভালো লাগছে সেটা আমি নোট করছি, যেটা আমার ভালো লাগছে সেটা আমি নোট করছি, করতে করতে এই সব নোট করতে করতে, এবং ওদের কাছ থেকে আমি জেনেও নিচ্ছি কোনটার কোন দাম, কখন কোথার থেকে কার কাছে নিয়েছিলে। তো করে বাড়িতে যখন ফিরে আসলাম, এটা তো হলো কমনওয়েলথের ইনভিটেশন, কিন্তু আমার তো কাজ হলো এডিবির সঙ্গে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাকে বলল, তুমি মিডিয়া সেন্টারের ব্যাপারে কি চিন্তা করছো? তো আমি মিডিয়া সেন্টারের ব্যাপারে বললাম যে আগে ছিল 5 কোটি টাকা মাত্র, এটা টোটাল মিডিয়া সেন্টারের জন্য 5 কোটি টাকা। পরে বেড়ে গিয়ে কত হয়েছিল সেটা? 78 crore এটা উঠে গেছিল। তো আমাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক খুব পছন্দ করতো। তার লোকেরা, সিনিয়র লোকেরা, যাদের বয়স 60-65, তারা আমাকে খুব স্নেহ করতেন। তো একদিন একটুখানি মানে স্নেহার্থে ভৎসনা যা বলে সেইভাবে একটা বলল যে তুমি 5 কোটির জায়গায় এখন এই 50 কোটিরও উপরে নিয়ে যাচ্ছ এটারে, তো এই মিডিয়া সেন্টারের। তো তোমার মতন এরকম ফ্যাস্টিডিউয়াস, দ্য ওয়ার্ড দে ইউজ ইজ ফ্যাস্টিডিউয়াস, তোমার মতন এইরকম ফ্যাস্টিডিউয়াস ভাইস চ্যান্সেলর আমরা জীবনে দেখি নাই। তো ঝামেলার, মানে অনেক ঝামেলার সৃষ্টি করা ভাইস চ্যান্সেলর। তো আমি বললাম দেখো কারণটা আমি বলি। তো কারণটা হলো, এই কারণটা আমি এক্সপ্লেনও করেছিলাম। আমি যখন 96 সালে চলে আসি, তারপরে এখানে একটা টেলিভিশন নেটওয়ার্ক ছিল, সেটা ছিল সাইমন রিং, ওটা ছিল 21 টেলিভিশন। সাইমন রিংকে ওরা বিদেশ থেকে নিয়ে এসেছিল এটা ম্যানেজার হিসেবে এই 21 টেলিভিশন রান করার জন্য। তো সাইমন রিং
অন্যান্য কোনো জায়গায় প্রোগ্রাম না করে তার প্রোগ্রামগুলো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে গিয়ে তার প্রোগ্রামগুলো করতেন। তো উনি বাংলাদেশ এই যে আমাদের জেনারেল যেটা বিটিভির যে স্টুডিও, সেই স্টুডিও এবং আমাদের স্টুডিও দুটোই দেখলেন। দেখে আমাকে বলল, একদিন টেলিফোন করে বললো আমার সঙ্গে, তুমি আসো এক কাপ চা খাও আমার সঙ্গে। আমি গেলাম, গিয়ে আমাকে বলছে, ডক্টর আলী, আমি তোমার সম্পর্কে শুনেছি, তুমি আমাকে সিম্পলি বলো যে বিটিভির চাইতে এত ভালো এই স্টুডিও তুমি কি করে কনসিভ করলে? তো আমি বললাম যে দেখো, পরিবারে যে ছেলেটি শেষে আসে সে খুব স্মার্ট হয়। সে অন্যদের দেখে যে অন্যরা কী কারণে মার খাচ্ছে, সে অ্যাভয়েড করে, ওই পথে আর হাঁটে না। সে দেখে কী করলে লোকে ভালোবাসে, সে ওই দিকে যায়। সে দেখে যে কী করলে কাজ হয়, সে ওই দিকে যায়। তো আমি এটা যখন শেষে আসলাম, আমার টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টসগুলো বাড়তে থাকলো। আগে শুধু যখন চালু হয়েছিল ওপেন ইউনিভার্সিটি, এই রেডিও, টিভি, রেডিও, আর তখন তো এই মোবাইলও ছিল না, অন্য ধরনের কত ইয়ে ছিল না, আর এই কতগুলো টেপ ছিল, এই দিয়ে করতো। একটা পোস্ট অফিস বক্স ছিল ডেডিকেটেড, তার মাধ্যমে সব বইপত্র পাঠাতো। বই পড়া, কোশ্চেনের উত্তর দেওয়া, টিভি দেখা, এটা টিভির অনুসরণ করা, অনুধাবন করা, টেলিফোন টিউটরিং করা, এই ওখানে যেসব জিনিস সপ্তাহে করা হয় টিউটোরিয়াল সেন্টারে, সেগুলো ভালো দেখা, এই হলো মোটামুটি সিস্টেম ছিল। এখন তো অনেক বেড়েছে। তো এখন যেহেতু লাস্ট চাইল্ড ইজ দ্য স্মার্টেস্ট চাইল্ড, এখন আমি ঘুরে ঘুরে দেখলাম যে কোন জায়গায় লোকে ঘামছে না, কুল লাইট কোথায় আছে। তো যেখানে আমি কুল লাইট আছে, আমি কুল লাইটটা ব্যবহার করলাম। এখানে অনেক সময় দেখি লোকে ঘামছে। তারপরে ডাবিং থিয়েটার, যেখানে ডাব করা যায়, সেই ডাবিং থিয়েটার যেটা আছে, সেটা আমার মনে হলো যে এটা ডাবিং থিয়েটার করা যায়। তারপরে মনে হলো এই বিটিভির সময় দেখতাম, বসে থাকেন, এই প্রোগ্রাম শেষ হবে, তারপরে আপনারটা শুরু হবে, আবার ওই প্রোগ্রাম শেষ হবে, তখন আপনার শুরু হবে। ওরা খালি ক্যান্টিনে যাওয়া আসা করতো, যারা ভিউয়ার্স এসছিল তারা বসে থাকতো, ক্যান্টিনে যাওয়া আসা করতো, খাওয়া দাওয়া করতো, অনেকক্ষণ পর তাদের প্রোগ্রাম শুরু হতো। কিন্তু আমরা যদি অনেকগুলো স্টুডিও, দুটো তিনটে স্টুডিও যদি সাইমultaneously আমরা যদি অপারেট করতে পারি, তাহলে এই প্রবলেমগুলো হয় না। তো এইরকম লাস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি হিসেবে আমি এগুলো সব, যেখানে যেটার অসুবিধে ছিল সেই অসুবিধেগুলো দূর করে এইটার কী করে ইয়ে করা যায়, অ্যানিমেশন এফেক্টটাও খুব ভালো করে তৈরি করা যায়, এই সব জিনিসগুলো করবার জন্য এটা করেছিলাম। বলে, হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। হি ওয়াজ ভেরি প্লিজড, সাইমন রিং। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটি জিনিসের দাম বাড়লো কি কমলো, সেটা তো আন্তর্জাতিক বাজারে, টেন্ডারে এবং ভেরিফাই করে সবসময় নেওয়া যেতে পারে। কিন্তু যেইটা আমাদের জন্য উপযোগী হবে, দেশের লোকের জন্যে, সময় বাঁচবে, কোয়ালিটি ভালো হবে এবং মানুষের উপকার বেশি আসবে, এবং ভবিষ্যতের জন্য যেটা বেশি তৈরি, সেই জিনিস যেটা থাকবে, সেই রকম একটা স্টুডিও আমরা তৈরি করেছিলাম। এই স্টুডিওটার পূর্ণাঙ্গ রূপ আমি করতে পারি নাই, তখন অর্ডার দেওয়া হয়ে গেছিলো, পোর্টে এসেছিলো, অনেকগুলো জিনিস হারিয়েও গেছিলো। তারপর আস্তে ধীরে ধীরে সেই এদের
এখনকার যে বাহিনী আছে তাদের সহায়তায় এই স্টুডিওটা এখন এসে গেছে। তো ওই কমনওয়েলথ অফ লার্নিংয়ে যখন গেছিলাম, তো মোস্তফা সৈয়দ টেলিভিশনের ডিজি ছিলেন, তো ওকেও আমরা আমাদের সাথে নিয়েছিলাম। উনি সারা জীবন সেটা মনে রেখেছেন যে আমাকে এত লোক বিদেশে যায়, আপনি ছাড়া কেউ আমাকে সাথে করে নিয়ে যায়নি। তো ওকে আমরা সাথে করে নিয়ে গেছিলাম। তো উনি এই যে লাইব্রেরিগুলো, এখানে একটা বই আবার এখানে একটা বই, এরা একসঙ্গে ফোল্ড করে রেখে দেওয়া যায়, অল্প জায়গার মধ্যে 2 সেট বই অ্যাকোমোডেট করা যায়। এটা লাইব্রেরি একটা স্পেশাল মেকআপের জন্যে। সেগুলো আমি দেখালাম যে একটা সময় আসবে যখন আপনার এই রাখবার জায়গা হবে না, তখন কি করবেন, তার জন্য আমাদের এটা তৈরি থাকা দরকার। তো এখন তো অনেক রকম পদ্ধতি হয়েছে। তো যাই হোক, আমি যখন ওখান থেকে ফিরে আসলাম, ফিরে আসার পরে আগে বলেছি যে আমরা এই চালু করে দিয়েছি। ও একটা কথা, এই আমাদের তখন একটা সমস্যা ছিল। প্রতিদিন দেখতাম আজকের প্রোগ্রামটা এদের একজন ওই দুপুরবেলায় নিয়ে গিয়ে বিটিভিতে দিয়ে আসতো। তো এটা আমার কাছে ভাল লাগতো না। তখন আমি বললাম যে কেন আমরা প্রোগ্রামটা একটা টাওয়ারের মাধ্যমে সরাসরি তো ওখানে পাঠিয়ে দিতে পারি। সেই টাওয়ারটা করাও হয়েছিল বোধহয়, কিন্তু এটা অপারেশনাল এখনো হয় নাই। তো বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর, তিনি ফিজিক্সের, আমি তাকে স্নেহ করি এবং তিনি বোঝেনও। তো তার কাছে আমার অনুরোধ থাকবে যে এই টাওয়ারের মারফত আমরা প্রোগ্রামগুলো মিডিয়া সেন্টার। এখন প্রশ্ন হলো, দু একটা সময় দেখলাম পাবলিকে খুব রিজেন্টমেন্ট হচ্ছে যে কি না, আমরা যে সময় প্রোগ্রামটা দেখতাম গোড়াতে, টাইমটা বদলে দিয়েছে এমন যে এখন আর আমাদের ওই সময় দেখা সম্ভব হচ্ছে না। এখন বিটিভি বা অন্যান্য সব জায়গায় তারা স্পন্সর খোঁজে। তখন তো এতগুলো টেলিভিশন ছিল না, বিটিভি ছিল একমাত্র প্রধান টেলিভিশন। তো আমি তাদের বললাম যে যেহেতু আপনারা আমাকে এই উপজেলাগুলোতে আশ্রয় দিয়েছেন বিনি পয়সায়, তো এইখানে আপনার কত টাকা লাগবে যেটা পিক টাইমে এটা করা। তো এটার জন্যে আমি একবার তৎকালীন এডুকেশন মিনিস্টার তার ওখানে গেলাম। তো গিয়ে তিনি বললেন আমি একা কী করব,